আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করার আগে বলি, এই চ্যানেলটি এত গুরুত্বপূর্ণ নয় যে তোমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। যারা ভালো মনের মানুষ তারা শেয়ার করতে পারো, আর ভালো কিছু দেখলে শেয়ার করতে হয়। তাই যাই হোক, ময়মনসিংহ বোর্ড 2022 সালে প্রশ্নটি আসছে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের। আমরা দেখতে পাচ্ছি সংমিশ্রণগুলো দিলে ভালো, ঠিক আছে, আর সংমিশ্রণগুলো দিতেই হবে। সংমিশ্রণ এ বি সি ডি ই। ধান যখন 0 টন, গম তখন 20 টন। আমি উৎপাদন সম্ভাবনা থেকে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা তোমরা দেখতে পারো। খুবই শর্টকাটে কীভাবে উৎপাদন সম্ভাবনা অঙ্কন করতে হয়, বেকারত্ব বিন্দু, তারপর অর্জনযোগ্য বিন্দু নিয়ে আলোচনা করছিলাম। তো ধান যখন 5 টন, গম তখন 18 টন। ধান যখন 10 টন, গম তখন 14 টন। ধান যখন 15, গম তখন 8। ধান যখন 20, গম তখন 0। আর তোমরা জানো যে অর্থনীতি, এরপর আইসিটি, এরপর ইংলিশ, যারা আর্টসের আছো, আইসিটি অর্থনীতি এই দুটাতে বেশি ফিল করে, ঠিক আছে। তো আমরা সলভ করি এখন। ক নাম্বার, নির্বাচন কি? অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে বোঝায়। আবার বলছি, অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে বোঝায়। এরপর আসি, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয়, বরং পরিপূরক। এখানে অর্থনীতি প্রথম পত্রে ব্যষ্টিক সামষ্টিক তো সামান্যভাবে আলোচনা করছে। তোমরা যারা অনার্সে উঠবা, আবার বা অনার্সে অর্থনীতি নিয়ে পড়ালেখা করবা, ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি নিয়ে পুরো একটা ইয়ারই পড়তে হবে, ঠিক আছে। তো যখন উঠবো তখন বুঝতে পারবা। তো এখন বলি, কিছু কিছু অমিল বা বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর নির্ভরশীল। ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তা বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, সঞ্চয়, আয়, ব্যয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতি বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, সাধারণ দামস্তর ইত্যাদি। তাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পৃথকভাবে একটি অসম্পূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ, কারণ সামষ্টিককে বাদ দিয়ে যেমন ব্যষ্টিক আলোচনা অসম্পূর্ণ। আর এখানে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ব্যষ্টিক আর সামষ্টিক আমি বলি, ব্যষ্টিক তোমার অর্থনীতির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, আর সামষ্টিক কোনো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা না করে পুরো একটা বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে। এটাই হলো অর্থনীতির ব্যষ্টিক এবং সামষ্টিক। ব্যষ্টিকের সংজ্ঞা, সামষ্টিকের সংজ্ঞা তোমরা পরে জেনে নিবে, ঠিক আছে। এরপর আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কী বলছে, যে উদ্দীপক থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আমি একটা কথা বলি, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে। দুইটা প্রশ্ন একটা আসে হলো অর্থ ব্যবস্থা থেকে, আরেকটা আসে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। তুমি যদি একটা উৎপাদন সম্ভাবনা রেখা পারো আর যদি অর্থ ব্যবস্থা পারো, তুমি প্রথম অধ্যায় থেকে দুইটা দিতে পারতেছো। কথা বুঝাইতে পারছি? প্রথম অধ্যায় থেকে আমি দেখছি প্রায় বলে দুইটা প্রশ্ন আসে। তো তুমি অর্থনীতির উৎপাদন সম্ভাবনার রেখাটা অঙ্কনের চেষ্টা করবা, ঠিক আছে। উৎপাদন সম্ভাবনা রেখা খুবই ইম্পর্টেন্ট। যদি উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর, দেখো 2022 এবং যতগুলো বোর্ড কোশ্চেন সলভ করবো উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, তোমার উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। আর বেকারত্ব বিন্দু বা অর্জনযোগ্য বিন্দু থেকে আসে, এগুলোও শিখাইয়া দিব। তো আমার সাথে থাকো। উদ্দীপক থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এখন এটা আমরা অঙ্কন করব। তো উৎপাদন সম্ভাবনা অঙ্কন করার জন্য প্রথমে লিখবে যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুটি উৎপন্ন সম্ভাব্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা
দ্বারা নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন করার আগে তোমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা কি বা কাকে বলে এটা বলবা, ঠিক আছে? এরপর অর্থনীতি সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যা পড়তে হয়। আসলেই আমাদের মানব জীবনে অভাবের তুলনায় সম্পদের তুলনায় অভাব বেশি। একটা অভাব পূরণ করতে না পারে অন্য একটা অভাব দেখা দেয়। তুমি একটা অভাব মনে করো, একটা কলম কিনছো, তোমার আবার খাতার প্রয়োজন। এভাবেই তো ছাত্র জীবন থেকে তুমি দেখো। এভাবে এই জন্য অর্থনীতিবিদরা উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি করছে, যার মাধ্যমে তুমি সীমিত সম্পদ দিয়ে তোমার বিভিন্ন অভাব মেটাতে পারো, বিভিন্ন চাহিদা মেটাতে পারো। তো অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচন সমস্যা পড়তে হয়। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়া বিষয়টি দেখানো হয়। উদ্দীপকে তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা নিরূপণ করা হলো। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এখানে অঙ্কন করাই আছে, আমি জাস্ট বুঝিয়ে দেব। আর তোমরা যারা অঙ্কন করতে পারো না, আমার এই চ্যানেলে ভিডিও আছে উৎপাদন সম্ভাবনা রেখার একদম ধরেই কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয় সেটা আমি অঙ্কন করছি। এই কারণে আমি আর অঙ্কন করব না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধান, ঠিক আছে? পুরো সেম দুইটা ভূমি অক্ষে একটা দাগ দেবা, তোমার অনুমান অনুযায়ী যেভাবে ভূমি অক্ষে দাগ দিবা আর লম্ব অক্ষে দাগ দিবা। ভূমি অক্ষে এটাকে ধরবা এক্স, এটাকে ধরবা ওয়াই, এখানে দেবা গম, খাদ্যাম পুরো সেম এইভাবে অঙ্কন করছি, ঠিক আছে? তারপর এটাকে বলে পিপিসি, মানে প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ রেখা, ঠিক আছে? আর যে দেখো এই সংমিশ্রণগুলা, আর প্রথমে যে দেখাইছিলাম যে সংমিশ্রণগুলো দিচ্ছে, দেখছে এ বি সি ডি। প্রশ্ন যেইভাবে দেওয়া থাকবে, যদি বড় হাতের সংমিশ্রণ দেওয়া থাকে তাহলে বড় হাতের দিবা, যদি ছোট হাতের দেওয়া থাকে ছোট হাতের দিবা, ঠিক আছে? এখন আমরা দেখব ধান যখন 0 টন, এই যে এরকম ছিল, আমি দেখাই, ধরো কটা ছিল, 3 2 5, 1 2 3 4 5, 0, এরপর 8, এরপর 5, এরপর 18, এরপর 10। তোমাদের কাছে যাদের কাছে প্রশ্ন আছে তোমরা দেখবা, এরপর 14। তো এতটুকু প্রথমে সলভ করি। আমরা দেখতে পাচ্ছি যখন এটাতে তোমরা ঘাবড়াবে না, এটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি গম যখন 0, ধান তখন সর্বোচ্চ 20, এই জায়গায় পুটুলি দিবা, ঠিক আছে? তারপর গম যখন 8, ধান তখন 15, ঠিক আছে? এই যে এইভাবে, তারপর এইভাবে মিলাই দিবা। কথা বুঝতে পারছি? তারপর ধান যখন 14, গম যখন 14, ধান যখন 10, এই যে এখানে মিলছে। এই যে এটা কীভাবে করতে হয়, এই যে এভাবে দাগ, তারপর এভাবে, ঠিক আছে? এইভাবে আমরা তো দাগ দেই ডিরেক্ট, এইভাবে এই যে এইভাবে দাগ দেওয়াটা বেটার, ঠিক আছে? এরপর গম যখন 18, ধান তখন 5, এটা হলো সংমিশ্রণ ডি। তারপর গম যখন 20, ধান তখন 0, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। এরপরে নিচে একটু বিবরণ দিবা। যেভাবে অঙ্কন করছো, ভূমি অক্ষে এক্স ধরছো, ওয়াই অক্ষে ওয়াই ধরছো, তাহলে ওয়াই অক্ষে ধান, ভূমি অক্ষে গম। তো আমরা বলবো গম যখন 0, ধান তখন সর্বোচ্চ 20। এভাবে যথাক্রমে গম যখন 8, 14, 18, 20, ধান তখন 5, 10, 15, ঠিক আছে? একদম সিম্পল, একদম শর্টকাট। আর একদম মেপে দেওয়ার দরকার নেই। তুমি সময় পাও 2.5 ঘন্টা, 7টা সৃজনশীল দিতে হয়। তুমি যদি একদম মেপে দাও তাহলে সময় একটা সৃজনশীলের মধ্যে কি তুমি এক ঘন্টা ব্যয় করবা? মোটেও না। তাহলে এভাবেই লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে যাচ্ছি। তো উৎপাদন সম্ভাবনা
অঙ্কন করার জন্য প্রথমে লিখবে যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুটি উৎপন্ন সম্ভাব্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আর উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কন করার আগে তোমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা কি বা কাকে বলে এটা বলবা, ঠিক আছে? এরপর অর্থনীতি সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যা পড়তে হয়। আসলেই আমাদের মানব জীবনে অভাবের তুলনায় সম্পদের তুলনায় অভাব বেশি। একটা অভাব পূরণ করতে না পারে অন্য একটা অভাব দেখা দেয়। তুমি একটা অভাব মনে করো, একটা কলম কিনছো, তোমার আবার খাতার প্রয়োজন। এভাবেই তো ছাত্র জীবন থেকে তুমি দেখো। এভাবে এই জন্য অর্থনীতিবিদরা উৎপাদন সম্ভাবনা রেখা তৈরি করছে, যার মাধ্যমে তুমি সীমিত সম্পদ দিয়ে তোমার বিভিন্ন অভাব মেটাতে পারো, বিভিন্ন চাহিদা মেটাতে পারো। তো অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচন সমস্যা পড়তে হয়। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়া বিষয়টি দেখানো হয়। উদ্দীপকে তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা নিরূপণ করা হলো। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এখানে অঙ্কন করাই আছে, আমি জাস্ট বুঝিয়ে দেব। আর তোমরা যারা অঙ্কন করতে পারো না, আমার এই চ্যানেলে ভিডিও আছে উৎপাদন সম্ভাবনা রেখার একদম ধরে কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয় সেটা আমি অঙ্কন করছি। এই কারণে আমি আর অঙ্কন করব না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধান, ঠিক আছে? পুরো সেম দুইটা ভূমি অক্ষে একটা দাগ দিবা, তোমার অনুমান অনুযায়ী যেভাবে ভূমি অক্ষে দাগ দিবা আর লম্ব অক্ষে দাগ দিবা। ভূমি অক্ষে এটাকে ধরবা এক্স, এটাকে ধরবা ওয়াই, এখানে দেবা গম, খাদ্যাম পুরো সেম এইভাবে অঙ্কন করছি, ঠিক আছে? তারপর এটাকে বলে পিপিসি, মানে প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ রেখা, ঠিক আছে? আর যে দেখো এই সংমিশ্রণগুলা, আর প্রথমে যে দেখাইছিলাম যে সংমিশ্রণগুলো দিচ্ছে, দেখছে এ বি সি ডি। প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে, যদি বড় হাতের সংমিশ্রণ দেওয়া থাকে তাহলে বড় হাতের দিবা, যদি প্রশ্ন ছোট হাতের দেওয়া থাকে ছোট হাতের দিবা, ঠিক আছে? এখন আমরা দেখব ধান যখন 0 টন, এই যে এরকম ছিল, আমি দেখাই, ধরো কটা ছিল, 3 2 5, 1 2 3 4 5, 0, এরপর 8, এরপর 5, এরপর 18, এরপর 10। তোমাদের কাছে যাদের কাছে প্রশ্ন আছে তোমরা দেখবা, এরপর 14। তো এতটুকু প্রথমে সলভ করি। আমরা দেখতে পাচ্ছি যখন এটাতে তোমরা ঘাবড়াবে না, এটা কিন্তু প্রশ্ন, ঠিক আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি গম যখন 0, ধান তখন সর্বোচ্চ 20, এই যে এই জায়গায় পুটুলি দিবা, ঠিক আছে? তারপর গম যখন 8, ধান তখন 15, ঠিক আছে? এই যে এইভাবে, তারপর এইভাবে মিলাই দিবা। কথা বুঝতে পারছি? তারপর ধান যখন 14, গম যখন 14, ধান যখন 10, এই যে এখানে মিলছে। এই যে এটা কীভাবে করতে হয়, এই যে এভাবে দাগ, তারপর এভাবে, ঠিক আছে? এইভাবে আমরা তো দাগ দেই ডিরেক্ট, এইভাবে এই যে এইভাবে দাগ দেওয়াটা বেটার, ঠিক আছে? এরপর গম যখন 18, ধান তখন 5, এটা হলো সংমিশ্রণ ডি। তারপর গম যখন 20, ধান তখন 0, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন। এরপরে নিচে একটু বিবরণ দিবা, যেভাবে অঙ্কন করছো, ভূমি অক্ষে এক্স ধরছো, ওয়াই অক্ষে ওয়াই ধরছো, তাহলে ওয়াই অক্ষে ধান, ভূমি অক্ষে গম। তো আমরা বলবো গম যখন 0, ধান তখন সর্বোচ্চ 20, এভাবে যথাক্রমে গম যখন 8, 14, 18, 20, ধান তখন 5, 10, 15, ঠিক আছে? একদম সিম্পল, একদম শর্টকাট। আর একদম মেপে দেওয়ার দরকার নেই। তুমি সময় 2.5 ঘন্টা 7টা সৃজনশীল দিতে হয়। তুমি যদি একদম মেপে দাও তাহলে সময় একটা সৃজনশীলের মধ্যে কি তুমি এক ঘন্টা ব্যয় করবা? মোটেও না। তাহলে এভাবেই লেখার চেষ্টা করবা, ঠিক আছে?
এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব। ঘ নাম্বার প্রশ্নের উত্তর করার আগে আমি একটা কথা বলি। এখানে হবে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার সলভ করছি। ধান উৎপাদন 20 টন অবস্থার গম উৎপাদন 20 টন সম্ভব নয় কেন? এটা কখনোই সম্ভব না। ধান উৎপাদন যখন এই জায়গায় দেখতে পাচ্ছি 20, গম উৎপাদন তখন 0। কিন্তু ধান উৎপাদন যখন 20, এখানে গম উৎপাদন তোমার 20ই ধরতে হবে। ঠিক আছে, যেহেতু প্রশ্ন উল্লেখ করছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধান 20, গম 20, তাহলে এটা কখনো সম্ভব নয়, কারণ এটা হবে অর্জনযোগ্য বিন্দু। ঠিক আছে, আর অর্জনযোগ্য বিন্দুতে কখনো তুমি উৎপাদন করতে পারবা না। এখন অর্জনযোগ্যতে কেন আমরা উৎপাদন করতে পারি? ধরো তোমার 2 বিঘা জমি আছে, ওই 2 বিঘা জমির বাইরে কিন্তু তুমি কখনো উৎপাদন করতে পারবে না। এটা কেন এখন আমরা বিশ্লেষণ করি। পূর্বের ন্যায় সেম তোমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার অঙ্কন করবা। অঙ্কন করার পর প্রশ্নে যেটা চাইছে ওইটা করবা। ঠিক আছে, প্রশ্নে অঙ্কন দেখো, ধান যখন 0, গম তখন 20, এই যে 20 দিচ্ছি। ঠিক আছে, তারপর ধান যখন 5, গম তখন 18, ধান যখন 18, এই 5, গম তখন 18। ঠিক আছে, এরপর ধান যখন 10, গম তখন কত? 14, এই 14। ধান যখন 15, গম তখন 8, এই যে গম তখন এই 8। ঠিক আছে, এখন এটাকে তুমি ধানটাকে নিচেও লিখতে পারো, গমটাকে উপরে লিখবা। ঠিক আছে, গমটাকে উপরে লেখাইবে এটা। ঠিক আছে, এই যে এইটাকে মাঝখানে লিখবা। ঠিক আছে, এই জায়গায় ধানটাকে উপরে লিখছে। ঠিক আছে, তুমি ধানটাকে নিচে লিখবা, 1 অক্ষরে লিখবা, তাহলে এটা মিলাতে সহজ হইবে। এখন আমরা যে প্রশ্নে যেটা চাইছে, ধান যখন 20, গম তখন 20ই করতে হবে। এই যে দেখো, এই ধান 20, এই গম 20। ঠিক আছে, এখন এটাকে আমরা যখন মিলাই, এই দেখো ধান 20, এই 20-এ এইখানে যখন মিলাই আমরা 20, গম তখন 20, তখন আমরা F বিন্দু পাই। এই F বিন্দুটাই অর্জনযোগ্য বিন্দু। আমি পূর্বেই বলছিলাম তোমার 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমির বাইরে তুমি কখনো উৎপাদন করতে পারবা না, কারণ তুমি কখনো উৎপাদন করতে পারবা না, সেটা হবে অন্যের জমি। এই কারণে এই যে অর্জনযোগ্য বিন্দুতে তুমি কখনো উৎপাদন করতে পারবা না। তো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে লিখবা যে উৎপাদন সম্ভাবনা রেখার অর্জনযোগ্য বিন্দু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে এই সাইডে লিখছে ধান সমান 20 টন, গম সমান 20 টন। আশা করি আজকে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ভালো মনের মানুষ তারা অবশ্যই শেয়ার করবে। আর জাস্ট দেখতে থাকো, এত কিছু করার দরকার নেই। যদি ভালো লাগে একটা লাইক করতে পারো। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।